প্রিয় শিক্ষার্থীরা, বাংলা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আলোচনা করব তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসেরই অন্তর্গত বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ এই বিষয়টা নিয়ে। এর আগের ক্লাসে আমরা বিগত সালে আসা বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা দুইটা নিয়েছি। আমরা আজকে রাজশাহী বোর্ড 2017 সাল এবং যশোর বোর্ড 2017 সালে যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোকপাত করব। শুরুতেই রাজশাহী বোর্ড 2019 সালে অশুদ্ধ বাক্য শুদ্ধ করার ব্যাপার নিয়ে যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। রাজশাহী বোর্ডের প্রথম যে প্রশ্নটি ছিল সেটি ছিল এরকম যে বিধি লঙ্ঘন হয়েছে, এটাকে শুদ্ধ করতে হবে। তার আগে একটু চিন্তা করে দেখো এখানে আসলে বাক্যটি শুদ্ধ আছে নাকি অশুদ্ধ আছে, বাক্যটি কি শুদ্ধ নাকি অশুদ্ধ। বিধি লঙ্ঘন হয়েছে, আসলে বিধি লঙ্ঘন বললে বিধি লঙ্ঘন হয়েছে এরকম বলা যায় না, বলতে হয় আমি যদি বলি বিধি লঙ্ঘন করা হয়েছে তাহলে ঠিক ছিল, লঙ্ঘন করা হয়েছে এটা বললে ঠিক ছিল, কিন্তু যখন বলছে লঙ্ঘন হয়েছে তখন আসলে বাক্যটা ঠিক থাকছে না। এখানে বলতে হবে বিধি লঙ্ঘিত হয়েছে, এইভাবে বলতে হবে যে বিধি লঙ্ঘিত হয়েছে, অথবা আমি এমন বলতে পারতাম বিধি লঙ্ঘন করা হয়েছে, বিধি লঙ্ঘন করা হয়েছে। আমি যদি করা শব্দটা ব্যবহার করতাম তাহলে এই বাক্যটা ঠিক ছিল, লঙ্ঘনের সঙ্গে করা শব্দটা যোগ করার দরকার ছিল, কিন্তু যেহেতু এটা নেই তাহলে এখানে আমি বিশেষণ করে ফেলতে পারি যে বিধি লঙ্ঘিত হয়েছে, এভাবে বলতে পারি। পরের বাক্য কি ছিল একটু দেখে নিই। পরের বাক্যটা ছিল যে আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। এখানে একটা জিনিস খেয়াল করো, আমৃত্যু আবার এদিকে পর্যন্ত দুইটা শব্দ তো আছে। এখন আমৃত্যু মানে কি? আমৃত্যু আমৃত্যু শব্দের অর্থই হচ্ছে পর্যন্ত, তাহলে আমৃত্যু শব্দের অর্থ যেহেতু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত বা মৃত্যু না হওয়া পর্যন্ত, তাহলে আমি এই নতুন করে পর্যন্ত শব্দটা ব্যবহার করব কেন? সেই দিক থেকে এই বাক্যটা আসলে ভুল। এখানে এই পর্যন্ত শব্দটা আর ব্যবহার করা যাবে না, লিখতে হবে যে আমৃত্যু দেশের সেবা করে যাব, যে আমৃত্যু দেশের সেবা করে যাব, এটা আমি বলতে পারি। অথবা বলতে পারি কি, আমার যে মৃত্যু না হওয়া পর্যন্ত দেশের সেবা করে যাব, সেটাও বলা যায়। সেক্ষেত্রে এই দুইটা শব্দ একসঙ্গে ব্যবহার করা যাবে না, যেখানে একটা রাখতে হবে। আমি যদি আমৃত্যু শব্দটা রাখতে চাই তাহলে সেইভাবে লেখা যেতে পারে আমৃত্যু দেশের সেবা করে যাব। আর যদি মনে করি পর্যন্ত শব্দটা রাখবো, আমৃত্যু শব্দটা রাখবো না, তাহলে আমি এখানে একটু নতুন করে যোগ করতে হবে, সংযোজন বিয়োজনের প্রয়োজন আছে। সেটা হলো যে লিখতে হবে যে মৃত্যু না হওয়া পর্যন্ত দেশের সেবা করে যাব। পরের বাক্যে চলে যাই। পরের বাক্য কি বলছে? ঋষিতা বুদ্ধিমান মেয়ে। খেয়াল করো, বুদ্ধিমান মেয়ে বলছে। মেয়ে তার মানে স্ত্রীবাচক শব্দ, স্ত্রীলিঙ্গ। তাহলে এই স্ত্রীবাচক এই যে ঋষিতা যেহেতু স্ত্রীবাচক শব্দ এবং এই শব্দের সঙ্গে একটা বিশেষণ যোগ করা হচ্ছে, তাহলে অবশ্যই এই বিশেষণটিও স্ত্রীবাচক হতে হবে। তার মানে বুদ্ধিমান না লিখে লিখতে হবে বুদ্ধিমতী, যে ঋষিতা বুদ্ধিমতী মেয়ে, এইভাবে আমাদেরকে এটা লিখতে হবে। আমরা পরের বাক্যে চলে যাই। পরের বাক্যে কি বলছে? বলছে তার পানিতে সমাধি হয়েছে। পানিতে সমাধি এই শব্দটা আসলে যথোপযুক্ত নয়, এখানে লিখতে হবে সলিল সমাধি। সলিল সমাধি মানে হচ্ছে পানিতে মৃত্যুর মতোই, কিন্তু সেই এখানে পানি আর সমাধি শব্দটা আসলে যথোপযুক্ত হয়ে ওঠে না, এখানে সলিল শব্দটা ব্যবহার করতে হবে। পরের বাক্য কি বলছে? বলছে নজরুল সাহেব সপরিবারে বেড়াতে গেলেন। আপাত অর্থে আমাদের কাছে মনে হতে পারে যে বাক্যটা তো ঠিকই আছে, ভুলটা কি? এখানে ভুলটা হচ্ছে এই যে দন্তস্বয়ের সঙ্গে একটা ব ফলা যুক্ত হয়েছে, যার অর্থ হচ্ছে নিজে
বা স্বয়ং, নিজে অথবা স্বয়ং, নিজ অথবা স্বয়ং, এভাবে আমরা বলতে পারি। তাহলে আমি তার অর্থটা কি দাঁড়াচ্ছে, যে নজরুল সাহেব নিজ পরিবারে বেড়াতে গেলেন। খেয়াল করো, নজরুল সাহেব নিজ পরিবারে বা স্বয়ং পরিবারে বেড়াতে গেলেন। পরিবারে, খেয়াল করো পরিবারে বলছে কিন্তু, তার মানে কি সে তার নিজের পরিবারে বেড়াতে গিয়েছে, এটা বোঝাচ্ছে বাক্যটার মধ্যে দিয়ে। কিন্তু আসলে বাক্যটা তো এরকম বোঝানোর জন্যই ব্যবহার করা হয়নি, বরং বোঝানোর চেষ্টা হয়েছে যে তারা কোন এক জায়গায় বেড়াতে গেছেন এবং নজরুল সাহেব তার পরিবারকে নিয়েই গেছেন, পরিবারের সবাইকে নিয়ে গেছেন। এটাই যেহেতু বলার লক্ষ্য, সেজন্য এই দন্তস্বয়ের সঙ্গে বকলা যুক্ত করে আসলে এখানে লেখা যাবে না। লিখতে হবে কি, লিখতে হবে এভাবে যে নজরুল সাহেব সপরিবারে বেড়াতে গেলেন। এখানে শুধু দন্তস্ব দিয়ে লিখতে হবে। দন্তস্ব মানে এই, যখন কোনো শব্দের আগে শুধু দন্তস্ব বসে তখন বুঝে নিতে হবে যে এর অর্থটা হলো সহ। এই দন্তস্বয়ের অর্থ হচ্ছে সহ, আর দন্তস্বয় বফলা দিয়ে যখন লেখা হয় তখন তার অর্থ হচ্ছে স্বয়ং বা নিজে বা নিজ, এরকম অর্থ প্রকাশ করবে। তাহলে আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটার জন্য লিখতে হবে স, এই দন্ত স দিয়ে ব্যবহার করতে হবে, সপরিবারে, যে নজরুল সাহেব সপরিবারে বেড়াতে গেলেন, মানে কোনো এক জায়গায় বেড়াতে গেছেন, সঙ্গে তার পরিবারকে নিয়ে গেছেন। পরের বাক্যে কি বলছে দেখি, পরের বাক্যে বলছে সময় বড় সংক্ষেপ। সময় বড় সংক্ষেপ, খেয়াল করো এখানে দুইটা কিন্তু আসলে দুইটা বিপরীতধর্মী শব্দ আমরা ব্যবহার করে ফেলছি। বড় মানে বিশাল, আবার এদিকে সংক্ষেপ, আবার পাশেই বলা হচ্ছে সংক্ষেপ, বড় সংক্ষেপ। এভাবে তো আসলে হয়ে ওঠে না, মানে সঠিক আমরা এভাবে ব্যবহার করতে পারি না, এটা আসলে সঠিক নয়। কেননা আমার উদ্দেশ্যটা কি, সংক্ষিপ্ততাকে প্রকাশ করা, সেজন্য শুধু লিখতে হবে সময় সংক্ষেপ। খেয়াল করো, সময় সংক্ষেপ, এটা বললে আমার যে অর্থটা আমি বোঝাতে চাচ্ছি, যেটা যে বিষয়টা আমি মানুষের কাছে উপস্থাপন করতে পারছি, সেটা দিয়ে, সেটার জন্য আবার নতুন করে আমার কেন এই বড় শব্দটা আবার এখানে যোগ করতে হবে, বাড়তি একটা শব্দ এখানে কেন যোগ করার প্রয়োজন হচ্ছে, এই দিক থেকে এটা আসলে বাহুল্য দোষে গণ্য হবে। এটাই এই বড় শব্দটা এখানে আর ব্যবহার করা যাবে না, বিপরীতধর্মী একটা শব্দ হয়ে যাচ্ছে এখানে। বড় সংক্ষেপ, সংক্ষেপ আবার বড় হয় নাকি, সংক্ষেপ তো সংক্ষেপই, এজন্য লিখতে হবে শুধু সংক্ষেপ, সময় সংক্ষেপ। আমরা পরের বাক্যে চলে যাই। বলছে তাকে এখন যাইতে দাও, তাকে এখন যাইতে দাও, এখন যাইতে দাও, এখন এখানে ভুলটা কি, এই যে যাইতে, এটি একটা আছে যাইতে দাও, দুইটা ক্রিয়াপদ আছে এখানে। একটা জিনিস খেয়াল করো, তাকে এখন যাইতে দাও, এইগুলোর মধ্যে এই যে যাইতে, এটা কিন্তু আসলে সাধু ভাষার রীতিতে লেখা, সাধু রীতিতে লেখা। তাহলে যেহেতু সাধু রীতিতে লেখা, তাহলে এটা এখানে যথোপযুক্ত হবে না, কারণ এই বাক্যটাও তো অলরেডি একটা চলিত রীতি। চলিত রীতির মধ্যে একটা সাধু রীতির শব্দ যখন বসবে তখন সেটা আসলে গুরুচণ্ডালী দোষ নামে অভিহিত হয়ে ওঠে। এখানে যে কোনো একটা রীতি ব্যবহার করতে হয়, সাধু রীতি অথবা চলিত রীতি। তাহলে লিখতে হবে এরকম, তাকে এখন যেতে দাও, এটা লিখতে পারি। অথবা আমি লিখতে পারি যে তাহাকে এখন যাইতে দাও, এমনটাও আমরা লেখা যেতে পারে, আমরা লেখার অধিকার আছে। মানে সবগুলোই হয় চলিত রীতিতে অথবা সবগুলোই সাধু রীতিতে, যে কোনো একটা রীতিতে লিখতে হবে। পরের বাক্য কি বলছে দেখি, বলছে কি গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ। এই বাক্যটা তোমরা নানা সময় নানা জায়গাতে দেখে থাকবে, কারণ এখানে সমস্যাটা হলো এই যে অঞ্জলি বানানের দীর্ঘ ইকার, অনেক বড়ই এই প্রশ্নটা এসে থাকে সাধারণত গীতাঞ্জলি বানানটাকে কেন্দ্র করে। কারণ যে যে শব্দগুলোর সঙ্গে তোমরা দেখবে যে অঞ্জলি যুক্ত আছে, ধরে নেবে যে এটা হচ্ছে রস্যিকার দিয়ে লিখতে হবে। যদি দীর্ঘ ইকার দিয়ে লেখা থাকে তাহলে সেটা ভুল। অঞ্জলি মানে হচ্ছে, অঞ্জলি বানান সবসময় রস্যিকার দিয়ে লিখতে হয়। তো এই যে গীত শব্দের সঙ্গে অঞ্জলি যুক্ত হয়ে হয়েছে গীতাঞ্জলি। গীতাঞ্জলি কিংবা শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, যাই বলি না কেন সবগুলোর সঙ্গে কিন্তু একটা নতুন করে অঞ্জলি যুক্ত হয়। এই অঞ্জলি বানানে যদি শেষে দীর্ঘ ইকার থাকে তাহলে এটা ভুল হবে, লিখতে হবে গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ, এই যে অঞ্জলি বানানে রসিকার দিয়ে লিখতে হবে। এবার আমরা
আরেকটা বোর্ডের দিকে নজর দিই। যশোর বোর্ড 2017 সাল। যশোর বোর্ড 2017 সালে প্রথম যে প্রশ্নটি ছিল সেটা ছিল এরকম যে এই কথা প্রমাণ হয়েছে। ঠিক মানে এর আগে যে আমরা একটা প্রশ্ন দেখেছিলাম যে বিধি লঙ্ঘন হয়েছে, ঠিক ওরকমই এখানেও এই একই ধরনের ভুল। এই কথা প্রমাণ হয়েছে না লিখে লিখতে হবে এই কথা প্রমাণিত হয়েছে, অথবা আমি এমনটা লিখতে পারতাম এখানে এই কথা প্রমাণ করা হয়েছে, প্রমাণ করা হয়েছে এটা লেখা যেত, কিংবা এই কথা প্রমাণিত হয়েছে এইটা লিখতে হবে, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এই যে এই কথা প্রমাণ হয়েছে এটা লেখা যাবে না। পরের বাক্য কি বলছে দেখি, বলছে ছেলেটি ভয়ানক মেধাবী। মেধাবী, তাহলে মেধাবী যখন বলা হয় সে তো কখনো খারাপত্ব প্রকাশ করে না, কিন্তু এখানে তো ব্যবহার করা যে শব্দটা ব্যবহার করা হয়েছে ভয়ানক, সেটা কি খারাপ অর্থে নাকি ভালো অর্থে? খেয়াল করো, ভয়ানক শব্দটা কিন্তু নেতিবাচক অর্থে প্রকাশ করা হয়ে হচ্ছে, তাহলে সেই হিসেবে এই ভয়ানক মেধাবী এইরকম শব্দ ব্যবহার করা উচিত না। লিখতে হবে কি, ছেলেটি খুব মেধাবী। ভয়ানক না লিখে লিখতে হবে খুব। খুব শব্দটা আমরা এখানে ব্যবহার করতে পারি। পরের বাক্য কি বলছে দেখে নিই, বলছে আমি সাক্ষী দেব না। সাক্ষী দেব না আপাতত আমাদের কাছে এটা ঠিক মনে হতে পারে, ভুলটা আসলে কি, ভুলটা হচ্ছে এই যে সাক্ষী শব্দটা। সাক্ষী মানে হচ্ছে যে সত্য কথা বলে, সেই তো সাক্ষী দিবে কোন একটা বিষয় সম্পর্কে, যে সত্য ঘটনাটা তুলে ধরবে তাকেই বলা হয় সাক্ষী। ব্যক্তিটাকে বলছে, ব্যক্তিটাকেই বলছে সাক্ষী। কিন্তু এই বাক্যটার দিকে একটু খেয়াল করে দেখো, আমি সাক্ষী দেব না, এর মানেটা কিন্তু বোঝানো হচ্ছে যে সে সত্য কথাটা বলতে অস্বীকৃতি জানানোর জন্য কথাটি ব্যবহার করছে। তাইলে যেহেতু সত্য কথাটাকে নির্দেশ করছে, সেজন্য এই যে ব্যক্তিবাচক শব্দটার জন্য যে শব্দ আমরা ব্যবহার করি সেটা আমরা তো এখানে ব্যবহার করতে পারি না। তাই সত্য কথাটা ব্যবহার করার জন্য যে শব্দ ব্যবহার করতে হয় ঠিক এখানে সেটাই নিয়ে আসতে হবে। এখানে কি নিয়ে আসতে হবে, এখানে লিখতে হবে এরকম যে আমি সাক্ষ্য দেব না। সাক্ষ্য, সাক্ষ্য মানে হলো ব্যক্তি যে কথাটি বলে সেই কথাটির নামই, কথাটিকেই বলছে সাক্ষ্য, ব্যক্তি কি না, ব্যক্তির কথাটা। তাই এখানে বলছে আমি সাক্ষ্য দেব না, মানে সাক্ষী বলছে, যিনি সাক্ষী দিবেন, মানে যিনি সাক্ষী তিনি বলছেন কি যে আমি সাক্ষ্য দেব না। তাহলে এই যে আমি সাক্ষী দেব না এই কথাটা না লিখে লিখতে হবে যে আমি সাক্ষ্য দেব না। পরের বাক্যে চলে যাই। পরের বাক্য বলছে তিনি আরোগ্য হয়েছেন। আসলে আরোগ্য হয়েছেন এটা না বলে বলতে হয় যে আরোগ্য লাভ করেছেন। তিনি আরোগ্য লাভ করেছেন, আরোগ্য হয়েছেন না লিখে লিখতে হবে এই যে আরোগ্য লাভ করেছেন, লাভ শব্দটা এখানে নতুন করে যোগ করতে হবে। পরের বাক্য দেখি, বলছে কালিদাস বিখ্যাত কবি। আসলে উনি একজন বিখ্যাত কবি, সংস্কৃত ভাষায় যথেষ্ট তার পাণ্ডিত্য আছে। এই কালিদাস বিখ্যাত তো কবি, সবই তো ঠিক ছিল, সমস্যা হলো এই যে কালিদাসের বানানে দীর্ঘ ইকার দিয়ে লেখা হয়েছে, এখানে হবে আসলে রস্যিকার, দীর্ঘিকার দিয়ে না লিখে লিখতে হবে রস্যিকার দিয়ে, তাহলে এটা ঠিক থাকবে। পরের বাক্যের দিকে মনোযোগ দেই, বলছে অন্যায়ের ফল দুর্নিবার্য। অন্যায়ের ফল দুর্নিবার্য, এখানে সবার মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে পারে যে না ঠিকই তো আছে, কারণ আমি একটু সঠিক বাক্যটা লিখেই দেখো, বলছে অন্যায়ের ফল অনিবার্য। অনিবার্য আর দুর্নিবার্য এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে দুর্নিবার্য মানে হলো যা খুব কষ্ট করে নিবারণ করা যায়, মানে কষ্ট করে যেটা নিবারণ করা যায় সেটা হলো দুর্নিবার্য, যেটা একটু কঠিন। কিন্তু আর এটা হলো অনিবার্য, মানে যেটা যেটা নিবারণ করা যায় না, যেটার ফল ভোগ করতেই হয়। এখন অন্যায় এর ফল একসময় না একসময় ভোগ করতেই হয়, এটাকে নিবারণ করা যায় না, সেই অর্থে এই দুর্নিবার্য শব্দটা না লিখে লিখতে হবে অনিবার্য। কারণ অন্যায়ের ফল একসময় না একসময় মানুষ পাবেই পাবে, বা যেই করুক
তার ফল একসময় তাকে পেতেই হবে, সেই অর্থে, সেই বিশ্বাস থেকে এই বাক্যটাকে যদি আমরা শুদ্ধভাবে লিখতে চাই তাহলে লিখতে হবে অন্যের ফল অনিবার্য, মানে অবশ্যই এর ফল পাবে, এই ফল সে নিবারণ করতে পারবে না, এজন্যই অনিবার্য। যে নিবারণ করা কষ্টকর আমি যদি অর্থে ব্যবহার করতাম তাহলে লিখতে হতো দুর্নিবার্য, যে অন্যের ফল দুর্নিবার্য, কিন্তু যেহেতু অন্যের ফল নিবারণ করা যায় না সেই অর্থে দুর্নিবার্য না লিখে লিখতে হবে অনিবার্য। পরের বাক্য কি বলছে? অধ্যাপনায় ছাত্রদের তপস্যা। অধ্যাপনায় ছাত্রদের তপস্যা, অধ্যাপনা মানে কি? শিক্ষকতা, পড়ানো, পড়াশোনার কাজটা চালিয়ে নেওয়া, মানে পড়ানোটাই হচ্ছে অধ্যাপনা। কিন্তু ছাত্রদের কাজ তো পড়ানো না, ছাত্রদের কাজ হচ্ছে পড়া, সেই অর্থে লিখতে হবে অধ্যয়নী ছাত্রদের তপস্যা। অধ্যাপনা হলো শিক্ষকদের তপস্যা, অধ্যাপনা। ছাত্রদের অধ্যাপনা হবে, ছাত্রদের তপস্যা হবে অধ্যয়ন, তাই অধ্যাপনা না লিখে লিখতে হবে অধ্যয়নী ছাত্রদের তপস্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকে দুইটা বোর্ডের সামগ্রিক আলোচনা। আগামীতে আমরা অন্য কোনো বোর্ড নিয়ে আলোচনা করব, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ, এখানেই সমাপ্ত করছি।